আমি সেই সমস্ত পশ্চিমবঙ্গের মানুষকে, উদার মানুষজনকে, মুক্তমনা মানুষজনকে হাত জোড় করে বলছি, দয়া করে আপনাদের এই উদারতাটা এই সময়টা একটু বন্ধ করুন। আপনাদের মুক্তমনা, আপনাদের উদারতা কতটা আমাদের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে, আমরা ক্ষতি হতে পারে আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে, সেটা আপনারা ধারণাও করতে পারছেন না। আমরা যদি সত্যি খোঁজাখুঁজি শুরু করি, পশ্চিমবঙ্গের মানুষ যদি সত্যি খোঁজাখুঁজি শুরু করে, তাহলে হয়তো দেখা যাবে যে পাড়ায় পাড়ায় পাকিস্তানি এই মুহূর্তে ঘোরাফেরা করছে, যাদের কাছে ভোটার আইডি কার্ড আছে, যাদের কাছে আধার কার্ড আছে। এবং দয়া করে আমি বলছি যে আপনারা এই উদারতা বন্ধ করুন। সমস্ত পাকিস্তানি আদনান সামি হয় না, সমস্ত পাকিস্তানি রাহাত ফাতে আলী খান হয় না, সমস্ত পাকিস্তানি ইমরান খান যে আপনাকে ক্রিকেট খেলা দেখাবে হয় না। আই এম সরি। ঠিক সেভাবেই সমস্ত পাকিস্তানি যে আপনার পাশে থাকছে বা থাকবে বা এতদিন আছে বা ঘাপটি মেরে লুকিয়ে আছে, তারা প্রত্যেকে যে হাফিজ সঈদের সাথে যোগাযোগ রাখেনি তার কোনো রিটেন বা ভার্বাল ডকুমেন্ট নেই। এবং সে কারণে বলছি, দয়া করে এই সময়টা এটাকে নর্মালাইজ করবেন না, একটু ভাবুন। আমরা দুর্নীতিকে নর্মালাইজ করে দিয়েছি। দুর্নীতি এখন একটা সাধারণ ব্যাপার যেন এই পশ্চিমবঙ্গে। কয়লা চুরি হচ্ছে সাধারণ ব্যাপার, গরু স্মাগল হচ্ছে সাধারণ ব্যাপার, ছেলে মেয়েদের চাকরি চুরি গেছে সাধারণ ব্যাপার, শিক্ষিত ছেলে মেয়ে টিচার তারা রাস্তায় বসে আছে সাধারণ ব্যাপার, আরজি কর হাসপাতালে একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি সে ধর্ষিতা হয়েছে, সিস্টেম সমস্ত রকম ক্ষমতা অ্যাপ্লাই করে তার সব এভিডেন্স ট্যাম্পার করেছে সাধারণ ব্যাপার। এই সমস্ত কিছু আমরা নর্মালাইজ করে ফেলেছি। দয়া করে আমাদের দেশের সুরক্ষা এবং তার পাশাপাশি রাজ্যের সুরক্ষাকে নর্মালাইজ করবেন না। আমরা যুদ্ধে তখনই তো যেতে পারবো যখন আমাদের ঘরটা সুরক্ষিত। আমরা বন্দুক নিয়ে বেরিয়ে পড়ছি, কিন্তু আমরা পরে দেখতে পাচ্ছি আমরা যেখান থেকে বন্দুক নিয়ে বেরোচ্ছি সেখানে না আছে ঢাল, না আছে তলোয়ার, একটা জং ধরা বন্দুক আমাদের হাতে কেউ ধরিয়ে দিয়েছে এবং পেছনে পাকিস্তানিরা অপেক্ষা করছে আমাদের জন্য। এরকম পরিস্থিতি নিশ্চয়ই আপনি চাই না। আমাদের ভারতবর্ষটাকে তো সুরক্ষিত করতে হবে। এই ফাঁকে আমাদের ভারতবর্ষে কেন এনআরসি শুরু হবে না, আজ তার জবাব চাইছে বাংলা। আপনারা বোধহয় ইতিমধ্যে জানেন, যদি না জেনে থাকেন আবারও বলছি, পশ্চিমবঙ্গ থেকে যে পাকিস্তানিকে গ্রেপ্তার করা হয়েছিল আজাদ মালিক, সেই পাকিস্তানি একা দায়িত্ব নিয়ে পাসপোর্ট, বিরাটি কলকাতা থেকে কিছুটা দূরে বিরাটি, সেই বিরাটিতে একা দায়িত্ব নিয়ে কত হাজার পাসপোর্ট বানিয়েছে এবং সেই পাসপোর্টগুলোকে ব্যবহার করে, সেই আধার কার্ডগুলোকে ব্যবহার করে আরও পাকিস্তানিরা তারা গোটা দেশে ছড়িয়ে পড়েছে। এটাকে আপনি সাধারণ ঘটনা বলছেন? এটাকে আপনি বলছেন যে এটা খুব সাধারণ, আমার তো কিছু হবে না? ভুলে যাবেন না, এই ভারতবর্ষের এই মুহূর্তে লড়াইটা 2.5 ফ্রন্টের, অর্থাৎ আমরা দুদিকে লড়াইটা করার মতন পরিস্থিতি আছি। এক, পাকিস্তান এবং পূর্ব দিকে চায়না এবং বাংলাদেশের মতন দেশ, কিন্তু আড়াই গুণ লড়াইটা আমাদের করতে হচ্ছে আমাদের অর্ধেক শত্রু যারা, আমাদের ভেতরে যে শত্রুগুলো রয়েছে। আমি আবারও বলছি, যদি আপনাদের মনে হয় যে আজ পাকিস্তান নিয়ে কেন আমি কথা বলছি না, পাকিস্তানিদের নিয়ে কথা বলছি, পশ্চিমবঙ্গে যে পাকিস্তানিরা ঘাপটি মেরে বসে আছে তাদের নিয়ে কথা বলছি, তার কারণটা খুব সিম্পল। ভারতবর্ষ ধর্মশালা নয়। 1947 সালে কেউ নিজের আদর্শের, নিজের ধর্মের, বর্ণের দেশ পেল, কেউ 71-এ পেল। আর ভারতবর্ষ ধর্মশালার মতন সবাইকে জায়গা দেবে, তারা ক্ষতবিক্ষত করবে, ভারতবর্ষের থালায় খেয়ে ভারতবর্ষকে ফুটো করবে না, এটা চলতে পারে না। দেখুন, বাংলাদেশি যারা আমাদের দেশে আসতে চান প্রপার ভিসা নিয়ে, তারপর তারা এসে এখানে সময় কাটিয়ে বা মেডিকেল পারপাসে এসে চলে যেতে চান, তারা স্বাগত। বাংলাদেশ আমাদের শত্রু দেশ নয়, বাংলাদেশের একাংশ ভারতের শত্রু, কিন্তু সমস্ত বাংলাদেশি শত্রু নয়। আমরা জানি, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশিরাও মনে করে যে ভারত তাদের পরম বন্ধু। মোহাম্মদ ইউনুস এবং হেফাজতের যে গ্যাং মেম্বাররা রয়েছে তারা হয়তো পাকিস্তানকে আই লাভ ইউ বলছে, কিন্তু পাকিস্তানি যারা এই মুহূর্তে রয়েছে, যাদেরকে বের করার জন্য গোটা দেশ এই মুহূর্তে লড়ছে, সেখানে পুলিশের কি ভূমিকা সেটা নিয়ে তো আমাদের কথা বলতে হবে।
আবারও বলছি, আপনি যদি আজাদ মালিককে না চেনেন, ফাতেমা বিবিকে না চেনেন, এটাই সময়। কে আজাদ মালিক প্রথমে দেখেন। প্রথমে এই আজাদ মালিককে একবার ভালো করে এই গ্রাফিক্সটা দেখে নিন। আজাদ মালিক পাকিস্তানের নাগরিক। আজাদ মালিককে ভারতে গ্রেপ্তার করা হয় 13 বছর আগে বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ। ভাবুন, সেই বাংলাদেশ, এবং কোথা দিয়ে প্রবেশ করে? পশ্চিমবঙ্গ দিয়ে। বাংলার 2টি ভোটার কার্ড এই আজাদ মালিকের কাছে আছে, নৈহাটি এবং মধ্যমগ্রামের ভোটার আইডি কার্ড। ভাবুন, নৈহাটি এবং মধ্যমগ্রামের ভোটার আইডি কার্ড, তার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স, জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট, সমস্ত কিছু। একজন পাকিস্তানি আজাদ মালিক। বিভিন্ন অ্যাকাউন্টে 2.62 কোটি টাকা। এবং সবচেয়ে ভয়ের ব্যাপারটা কি জানেন? এই আজাদ মালিক সে জাল পাসপোর্টের ব্যবসা করত, সে জাল আধার কার্ডের ব্যবসা করত। এই আজাদ মালিকের হয়ে যারা কাজটা করত তাদেরকে ইন্টারোগেট করে জানা গেছে কয়েক হাজার ভুয়ো পাসপোর্ট, ভুয়ো আধার কার্ড এই পশ্চিমবঙ্গে বসে আজাদ মালিককে বানিয়ে দেওয়া হয়েছে, এবং আজাদ মালিক সেগুলো বিভিন্ন পাকিস্তানিকে দিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ভারতে যে পাকিস্তানিরা রয়েছে, ঘাপটি মেরে বসে রয়েছে, তাদের অনেকে এই পশ্চিমবঙ্গ থেকে শংসাপত্রগুলো নিয়ে এই মুহূর্তে ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, এবং আমরা কেউ জানি না এই আজাদ মালিক এদের সাথে সরাসরি হাফিজ সঈদের যোগ আছে কিনা, লস্করে তয়বার যোগ আছে কিনা, আল কায়দার যোগ আছে কিনা, আমরা অনুমান করতে পারি। আমি দয়া করে অনুরোধ করছি, এই সময়টা উদার হবেন না। এই সময়টা আসলে চোয়াল শক্ত করে রাষ্ট্রবাদের, এই সময়টা আসলে সমস্ত পাকিস্তানিকে বলে দেওয়ার যে তোমরা নিজেদের দেশে যাও। এই সময়টা আসলে দরজা মুখের ওপর বন্ধ করে দেওয়ার এবং নিজের ঘরকে সুরক্ষিত করা। কাকা, আপনার প্রাণ বাঁচা, নিজের প্রাণ বাঁচলে তো আমরা পৃথিবীর প্রাণ বাঁচাবো। এই সময়টা আসলে নিজের প্রাণ বাঁচানো। আজাদ মালিকের পাশাপাশি আরেকটা চমকে দেওয়ার মতন খবর আপনারা কাল থেকে দেখছেন। ফাতেমা বিবি, ভাবতে পারছেন 40 বছর ধরে এই পশ্চিমবঙ্গে চন্দননগরে, কত দূর চন্দননগর কলকাতা থেকে, কত দূর আপনার বাড়ি থেকে চন্দননগর? 1980 সালে রাওয়ালপিন্ডি থেকে ভারতে আসেন এই ফাতেমা বিবি। 1980 সালে ট্যুরিস্ট ভিসায় বাবার সঙ্গে ভারতে ঢোকেন। চন্দননগরে বেকারির মালিককে বিয়ে করেন। 1982 সালে প্রেম করে বিয়ে হয়, এবং তারপর ভাবতে পারছেন, তারপর এই ফাতেমা বিবি 2 সন্তানের মাও হয়ে যান। 2 সন্তান, তাদের পাকিস্তানি মা, বাবা বাঙালি। তারা এই পশ্চিমবঙ্গে 45 বছর ধরে ছিলেন। 45 বছর ধরে ভারতে বসবাস করছেন এই ফাতেমা বিবি। এই ফাতেমা বিবি এই মুহূর্তে ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় হয়তো ছড়িয়ে আছেন। এরকম ফাতেমা বিবি অনেক জায়গায় ছড়িয়ে রয়েছেন। আমি কেন এই কথাগুলো বলছি? তার কারণ এই মুহূর্তটা পাকিস্তানের সাথে আমরা কটায় লড়তে যাব, কখন লড়তে যাব, এখনো কেন পাকিস্তানের সাথে যুদ্ধ ঘোষণা হলো না? না, এগুলো পরে হবে। এগুলো যখন হওয়ার ঠিক হবে, ভারতীয় সেনাবাহিনীর ওপর ভরসা রাখুন, ভারতের নৌবাহিনীর ওপর ভরসা রাখুন, ভারতের ইন্টেলিজেন্স এজেন্সির ওপরে ভরসা রাখুন, ভারত সরকারের ওপর ভরসা রাখুন। এত কৌতূহল প্রকাশ করবেন না। কিন্তু যেটা নিয়ে আমার আপনার বেশি করে উদ্বেগ প্রকাশ করা উচিত, পশ্চিমবঙ্গবাসী হিসাবে যেটা নিয়ে বেশি করে উদ্বেগ প্রকাশ করা উচিত, তা হলো এই ফাতেমা বিবিরা এই মুহূর্তে ভারতবর্ষে কি করে এত বছর থাকলেন। এবং সবচেয়ে ভয়ের বিষয় যেটা, আজাদ মাল্লিকরা দিকে দিকে, এই আজাদ মাল্লিকরা আর ঠিক কতজনকে নকল ভোটার আইডি কার্ড দিয়ে দিয়েছেন, কতজন বাংলাদেশিকে নকল পাসপোর্ট দিয়েছেন, নকল আধার কার্ড দিয়েছেন, কতজন পাকিস্তানকে দিয়েছেন। একটা প্রতিবেদন দেখুন, এবং প্রতিবেদনটা দেখার পরে আপনারা নিজেরা ভাবুন। আজকে পাকিস্তান নিয়ে ভাবার আগে নিজের ঘর সামলানো নিয়ে ভাবাটা বেশি জরুরি। দেখুন। কে জানতো এই বাড়িতে বসে কি চালাতো আজাদ মল্লিক? বিরাটির এই বাড়িতে বসেই চলতো ষড়যন্ত্র। জাল নথি দিয়ে ভারতের পাসপোর্ট তৈরি করে চলে যেত পাকিস্তানে। বিরাটির বাঁকড়া মোড়, এবং এই বাঁকড়া মোড় থেকে একবারে ঢিলছড়া দূরত্ব। যদি দেখা যায় বাঁকড়া মোড় এখান থেকে শুরু হচ্ছে, সেখান থেকে মেরে কেটে
30 মিটার দূরত্বে হচ্ছে যে এই আজাদ মল্লিক, তাকে কিন্তু গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অবস্থানগত দিক যদি দেখা যায় অত্যন্ত সুবিধাজনক জায়গা একটি, এবং আমরা এই মুহূর্তে যে বাঁকড়া মোড়ে দাঁড়িয়ে আছি সেই বাঁকড়া মোড়ের একদিকে যদি দেখা যায় এই রাস্তাটি যশোর রোড, সেই রাস্তা কিন্তু বারাসাত হয়ে সোজাসুজি চলে যাচ্ছে বাংলাদেশ, এবং অন্যদিকে বনগাঁ যে বর্ডার রয়েছে বাংলাদেশের, এবং যদি সোজা চলে যাওয়া যায় NH-34 ধরে কিন্তু সেই রাস্তা চলে যাবে উত্তরবঙ্গে। প্রায় 25টি পাসপোর্ট কার হাতে পৌঁছেছে এখন সেটাই ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। আজাদ মল্লিকের কুকীর্তি দেখে এখন চোখ কপালে পড়শিদেরও। ইভেন আমাদের এখানকার যারা CSFরাও অনেকে ভাড়া থাকে, বাইরের প্রচুর লোকজন থাকে এখানে আসে, তাদের ডকুমেন্টস নিয়ে আমাদের যেভাবে থানা থেকে বলে দেয় যে ডকুমেন্টস নিয়ে আপনারা ভাড়া দেবেন, তো আমাদের তো চিন্তাধারার বাইরে। এখন যখন খবর আমরা দেখছি তাতে তো আমরা বুঝে উঠতে পারছি না যে 2020-তে গ্রেপ্তার হয় তানিয়া পারভীন। উত্তর 24 পরগনার বাদুড়িয়া থেকে গ্রেপ্তার। হ্যান্ডলার ও লস্করের সক্রিয় সদস্য তিনি। সেই উত্তর 24 পরগনা থেকেই ধৃত আজাদ। প্রশ্ন উঠছে পুলিশের তদন্ত নিয়ে। 2022-এ ফরেনার্স আইনে গ্রেপ্তার হয় আজাদ, কিন্তু তারপরও তার জামিন কিভাবে হয়? আসলে এই ঐক্য, এই সুসম্পর্ক, এই বুনিয়াদ ওরা ভেঙে দিতে চায়। তাই ভারতবর্ষে 140 কোটি লোক জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, রাজনীতি নির্বিশেষে রুখে দাঁড়াতে হবে কাঁধে কাঁধ দিয়ে। এটা দেশের সুরক্ষা প্রশ্ন। প্রায় 12 বছর ধরে পাকিস্তানি নাগরিক বাংলায় থেকেও পুলিশের নাগালের বাইরেই রয়ে গেল কিভাবে? ইডির আইনজীবী আদালতে জানিয়েছেন, জাতীয় সুরক্ষার ক্ষেত্রেও আজাদের কাজকর্ম নিয়ে তদন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত। 4টে বার্থ সার্টিফিকেট তার কাছে পাওয়া গেছে, ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতে, এবং সেখান থেকেই প্রশ্ন উঠছে যে এই আজাদ যে পাকিস্তান থেকে বাংলাদেশের রুট হয়ে ভারতে ঢুকেছিল, সেই আজাদের কাছে কি করে এই ভারতের পরিচয়পত্র গেল, এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সেন্ট্রাল IB এবং NIA উভয় পক্ষই কিন্তু এই গোটা বিষয়টা নিয়ে তাদের যে নজরদারি, সেই নজরদারি চালাচ্ছে। ক্যামেরায় রবীন্দ্র শর্মার সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। এবার যদি আপনি বলেন যে পুলিশ কেন এত দায়িত্ব নেবে, ভারতের সেনাবাহিনী কি করছে, BSF কি করছে, না, প্রবলেমটা ঠিক এখান থেকে শুরু হয়। এই আজাদ মল্লিক বিরাটিতে বসে নাকের ডগায়, বিভিন্ন পুলিশ কমিশনারেটের নাকের ডগায় বসে 2টো পাসপোর্ট, 2টো আধার কার্ড, 2টো রেশন কার্ড নিজের জন্য শুধু বানায়নি, ভোটার আইডি কার্ড নিজের জন্য 4টে শুধু বানায়নি, আরও পাকিস্তানিকে ভোটার আইডি কার্ড দিয়ে গেছে, আরও পাকিস্তানিকে বার্থ সার্টিফিকেট দিয়ে গেছে। এটা কোনো তৃণমূলের নেতা জানলো না, এটা কোনো পঞ্চায়েত সদস্য জানলো না, এটা কোনো পুলিশ জানলো না। প্রবলেম হচ্ছে, যদি আমি বলি যে সত্যিই তো পুলিশ যখন জানছে না তখন সেনাবাহিনী জানো, পশ্চিমবঙ্গে সেনা শাসন হোক, পশ্চিমবঙ্গের মতন সেন্সিটিভ জায়গাতে সব কাজ তাহলে BSF-ই করুক। তখন আবার বলে দেবে দেখো 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 রাষ্ট্রপতি শাসনের কথা বলা হচ্ছে। আরে রাষ্ট্রপতি শাসনের কথা বলা হচ্ছে না, এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। পাকিস্তানিরা পাড়ায় পাড়ায় যদি থাকে তাহলে এরকম পরিস্থিতি তো তৈরি হবেই। এই আজাদ মল্লিক যে বাড়িতে থাকতেন, সেই বাড়ির মালিক তাকে প্রশ্ন করেছিল রিপাবলিক বাংলা যে আধার কার্ড বা কোনো ডকুমেন্টস, এই সমস্ত কিছু এই ভাড়াটিয়ার কি পুলিশে জমা দেওয়া হয়েছিল? তার কাছে নির্দিষ্ট কোনো উত্তর নেই। এরকমভাবে বিভিন্ন জায়গাতে পাকিস্তানিরা বা বাংলাদেশিরা বা রোহিঙ্গারা যেভাবে চলে আসছে, বসতি করছে, আপনার চোখের সামনে রোহিঙ্গা বস্তি তৈরি হয়ে যাচ্ছে, চোখের সামনে বিভিন্ন তৃণমূল নেতারা গ্রামের মধ্যে রোহিঙ্গা ঢুকিয়ে দিচ্ছে, বিভিন্ন গ্রামের মধ্যে পাকিস্তানিদেরকে রেখে দেওয়া হচ্ছে। বিরাটিতে যদি হতে পারে, যদি চন্দননগরে হতে পারে, তাহলে আপনার পাড়াতেও হতে পারে। এটা কার কাজ? এটা কি শাসক দলের কাজ নয়? আমি স্তম্ভিত হয়ে গেছি। আমাদের প্রতিনিধি তুলিকা আজাদ মল্লিকের বাড়ির মালিক, যে বাড়িতে আজাদ মল্লিক ভাড়া থাকতো, এই পাকিস্তানি, তার বাড়ির মালিককে যখন কিছু প্রশ্ন করে, তার মালিক কি কি কথা বলে একবার শুনুন। এই বাড়ির মালিক? হ্যাঁ। আজাদ মল্লিককে চিনতেন? তিনি কি আপনার এই বাড়িতে ভাড়া থাকতো? দেখুন, আমরা এখন একটু ব্যস্ত আছি, খুব ওই উপরে থাকতো, ভাড়া উপরে থাকতো। 2 মিনিট। এটা হচ্ছে একদিকে জানা যাচ্ছে যে এ পাক জঙ্গির সঙ্গে যুক্ত ছিল এবং পাসপোর্ট জালিয়াতির সঙ্গে। কতদিন ভাড়া থাকতো? এই বছর খানিকের মতো। কি আপনার কাছে কি ডকুমেন্টস দিয়েছিল? ও আধার কার্ড, ও ভোটার কার্ড আমরা থানাতে দেওয়া আছে তো সব। আপনি থানাতে জিজ্ঞেস করে নেন। কি বলেছে আর কিছু বলেছে? ইনফরমেশন কোথায় বাড়ি বা কিছু?
ইডি এসেছিল, ওকে নিয়ে চলে গিয়েছে, আমরা জানতাম না। কতদিন ধরে এখানে ভাড়া থাকতো? 1.5 বছর। তার ফ্যামিলি কেউ থাকতো না, একটু দাঁড়িয়ে যান। আমার সময় নেই, আমি হাজ হাউসে যাচ্ছি। তার ফ্যামিলির কেউ থাকতো? ওর ছেলে আসতো। ছেলে আসতো? সেও কি এখানেই থাকতো? সেও কি এখানেই থাকতো দাদা? বলতে পারবো না। পাসপোর্ট জালিয়াতি এবং তার সঙ্গে পেহেলগাঁও হামলা, পাক জঙ্গি, সে পাকিস্তানি নাগরিক, কোনো রকম ভাবে আতঙ্ক লাগেনি আপনাদের? না না, আমরা এসব জানি না। আমাদের বাড়ি তো আরো ভাড়া আছে তো, বুঝলেন? ভেরিফিকেশন কি হয়েছিল? এই আজাদ মল্লিকের ভেরিফিকেশন হয়েছিল? বলতে পারবো না। পুলিশের তরফ থেকে কোনো ভেরিফিকেশন? বলতে পারবো না। আপনি তো ডকুমেন্টস দিয়েছেন, আপনি কি ডকুমেন্টস দিয়েছিলেন? তার কোথায় ডকুমেন্টস দিয়েছিলেন? থানায় বলে নেই, অনেক আগে তো। আপনি তো বলেন পুলিশের কাছে ডকুমেন্টস দেওয়া ছিল। ওর ডকুমেন্টস আমার কাছে নেওয়া ছিল, আমরা সব দিয়ে দিয়েছি ইডিকে। কিন্তু পুলিশের কাছে যে ভেরিফিকেশনের জন্য পুলিশের কাছে যে ডকুমেন্টস দিতে হয় সেটা কি দিয়েছিলেন? বলতে মনে হচ্ছে দিয়েছিল। মানে সেটা আপনার মনে নেই? একজন পাকিস্তান জঙ্গি সেখানে থাকতো, সেটা আপনার মনে নেই? সেটা আপনার মনে নেই? আমি ঠিক এই জায়গাতে বলছি, সারা দেশের মানুষকে এক হতে হবে, পশ্চিমবঙ্গের মানুষকে এক হতে হবে। এই ক্যাজুয়াল অ্যাপ্রোচটা আর রাখা চলবে না। একটা পাকিস্তানি সে বিরাটিতে ভাড়া নিচ্ছে, একটা পাকিস্তানি সে বছরের পর বছর ধরে চন্দননগরে থাকছে, তার ভিসা নেই, তার ডবল ডবল আধার কার্ড চলে আসছে, ডবল ডবল ভোটার আইডি কার্ড চলে আসছে। সে পাকিস্তান থেকে ভারতে এসে ভারতের নাগরিকত্ব না নিয়ে পাকিস্তানের পাসপোর্ট নিয়ে বাকি সমস্ত ডকুমেন্ট তৈরি করে ফেলতে পারছে। এটা ভোটের জন্য আজ হয়তো আপনারা করছেন, আজ হয়তো আপনারা কিছু বলছেন না, কাল ভয়ানক কাণ্ড হতে পারে। কেন আমি বলছি এই কথাগুলো? চন্দননগর থেকে ফাতেমা বিবি যাকে গ্রেপ্তার করা হয়েছে, পাকিস্তানি যাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ফাতেমা বিবি তার মেয়েরা মুখের ওপর বলেই দিল যে আমার মায়ের ভোটার আইডি কার্ড আছে, আধার কার্ড আছে, বার্থ সার্টিফিকেট এখানের কার্ড আছে, কিন্তু সে পাকিস্তানি। পাকিস্তানের নাগরিক, ভিসা বাতিল হয়ে গেছে, অ্যাবসকন্ডিং হয়ে গেছে, সে এত বছর ভারতে যে থাকলো আশেপাশের কেউ জানলো না। এটা হতে পারে? তৃণমূল কংগ্রেস বলে যে তৃণমূল কংগ্রেস প্রতি পাড়ায় পাড়ায় ঘরে ঘরে কি হচ্ছে সব জানে। পুলিশ বিরোধী দলের বাড়িতে চলে যেতে পারে, সাংবাদিকদেরকে বিভিন্ন মামলায় ডেকে পাঠাতে পারে। পুলিশ এটা জানলো না যে পাকিস্তানিরা এখানে আছে এবং এভাবে আছে। ফাতেমা বিবির মেয়ে ঠিক কি বলেছে একবার শুনুন। পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে, ভোটার, আধার, প্যান কার্ড, সব আছে। আমরা ওনার মেয়ে হই, সাথী কার্ড সবই আছে। সব এখানে। এবং এটা আজকের নয়, এই ঘটনা আজকের নয়। আমরা এই কারণে স্তম্ভিত হয়ে যাচ্ছি, পাড়ায় পাড়ায় পাকিস্তানি থাকলেও থাকতে পারে এটা বলছি, তার কারণ কাশ্মীরেও যে পাকিস্তানিরা বেরিয়ে যাচ্ছিল বা আটারি বর্ডার দিয়ে যে যারা বেরিয়ে যাচ্ছিল, তাদেরও অনেকে বলছে যে তাদের কাছে ভোটার আইডি কার্ড আছে, তারা ভোট দিয়েছে। মানে পাকিস্তানিরা এত বছর ধরে আমাদের ভারতে ভোট দিয়েছে, এরপরেও এনআরসি হবে না। যে অভিযোগগুলো বিরোধী দলগুলো করে এসেছে যে পশ্চিমবঙ্গে বিভিন্ন বাংলাদেশিরা এসে ভোট দিয়ে আবার চলে যায়, শাসক দল তাহাদের সাহায্য করে, এই জিনিস শুনিলেও বলিতে পারিব না। ওসামা বলে একজন পাকিস্তানি, তাকে ভারত ছাড়ার কথা বলা হয়েছে, সে চলে যাচ্ছিল, সে বলল আমি চলে যাচ্ছি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ আমার পাকিস্তানের পাসপোর্ট আছে কিন্তু তার পাশাপাশি আমি তো ভোট দিয়েছি, আমার ভোটার আইডি কার্ড আছে, আমার আধার কার্ড আছে। ভাবুন, ভারতীয় হিসাবে আপনারই হয়তো ভোটার আইডি কার্ড, আধার কার্ড হয়তো এই মুহূর্তে নেই, কিন্তু পাকিস্তানিদের কাছে এই মুহূর্তে পকেটে আধার কার্ড, ভোটার আইডি কার্ড আছে আপনার দেশের। এই লড়াইটা আপনি ভাবছেন শুধুমাত্র বন্দুক দিয়ে, এই লড়াইটা আপনি ভাবছেন শুধুমাত্র কামান দেখে লড়ে নেবেন পাকিস্তানের সাথে? এই জিহাদিদের সাথে লড়াইটা, পাকিস্তান যে জিহাদিদেরকে নির্দিষ্টভাবে লালন পালন করছে, লস্করে তয়বার মতন, আল কায়দার মতন, তাদের সাথে এভাবে ভাবছেন আপনি লড়ে নেবেন? নয় বোধহয়। ওসামা একজন পাকিস্তানি যার ভোটার আইডি কার্ড আছে ভারতবর্ষে, যে ভোট দিয়েছে ভারতবর্ষে, কি বলছে আরেকবার শুনুন। यहाँ का नहीं बना हुआ हमारा पासपोर्ट, हम ऐसे पाकिस्तानी नेशनल्स वहाँ से पासपोर्ट अप्लाई करके थ्रू लीगल तरीके से आए थे हम 24/11/2008 में। तो हमने विद इन 15 डेज यहाँ पे आते ही हमने वीज़ा स्टे करवाया था। उसके बाद अचानक से जब चीज़ होना समझ नहीं आ रही कैसे करेंगे। ठीक है, सबसे पहले ये सरकार से मैं अपील करूँगा कि आप कुछ टाइम की मोहलत दे दें, कुछ हल निकालें, कुछ टाइम की मोहलत दे दें। अब जो फैमिलीज़ यहाँ पे पिछले 20-30 सालों से रह रही हैं, हमने वोट भी कास्ट किया, हमारे हर एक डॉक्यूमेंट्स यहाँ के बने, आधार कार्ड है, इलेक्शन कार्ड है, राशन कार्ड है, हमारा डोमिसाइल है मेरी यहाँ की, बाकी सारे डॉक्यूमेंट्स मेरे बने। अब मैं यहाँ से कहाँ जाऊँगा?
मेरा 10th भी यहाँ से हुआ है, 12th भी मेरा यहाँ से हुआ है, मेरा बैचलर चल रहा है अभी। পাকিস্তানি সে নিজে ঘোষণা করছে আমি কোথায় যাব, আমি এখানে ভোট দিয়েছি, আমার রেশন কার্ড আছে, আমার ডোমিসাইল আমি নিয়ে নিয়েছি এখানকার। ভাবুন একটা জায়গাতে শুধুমাত্র কিছু ভোটের জন্য আজ আপনি হয়তো সাহায্য করছেন এই পাকিস্তানিদের বা বাংলাদেশিদের বা রোহিঙ্গাদের, কিন্তু ভবিষ্যতে এরা যে আপনার বিরুদ্ধে, আপনার দেশের বিরুদ্ধে, আপনার দেশের মানুষের বিরুদ্ধে লড়বে না, এই গ্যারান্টি কিন্তু আপনার নেই। আমি সেই সমস্ত স্বার্থপর নেতাদের কথা বলছি যারা হয়তো এই মুহূর্তে সীমান্তবর্তী কোনো পঞ্চায়েতে বসে আধার কার্ড, রেশন কার্ড, পঞ্চায়েতের সার্টিফিকেট দেওয়ার জন্য বসে রয়েছেন কিছু টাকার বিনিময়ে, কিছু ভোটের বিনিময়। আমি চন্দননগরের ডেপুটি মেয়রকে কোনো কথা বলছি না, কিন্তু ডেপুটি মেয়র যে কথাটা বলেছেন সেটা গর্হিত অপরাধ করেছেন। ডেপুটি মেয়রের বলার স্টাইলটা বাংলার মানুষের পছন্দ হয়নি। ডেপুটি মেয়র যখন এই আজাদ মল্লিক বা ফাতেমা বিবিদের কথা বলা হচ্ছে, ফাতেমা বিবি নাকি মামাটি মানুষের আমলে ভারতবর্ষে এসে বসবাস করতে শুরু করেনি, মানে এখানেও 34 বছরের বাম আমলকে তারা দায়ী করতে চাইছে। আরে পাকিস্তানি যে আছে এত বছর ধরে, 20 বছর ধরে আছে, 40 বছর ধরে আছে, এটা তো জানতেন। এটা যদি জানতেন, জানার চেষ্টা করতেন, তাহলেই তো অনেক কিছু হতো। তার মানে তো এটাও যে আপনি আপনার পাড়ার লোককে জানেন না, পাড়ার লোক কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, কোন পাকিস্তানি কার সাথে সম্পর্ক রাখছে, এটাই জানেন না। ডেপুটি মেয়র চন্দননগরে কি বলেছেন শুনবো। না, বিষয়টা এটা 45 বছর আগেই বিষয়টাই খোঁজ খবর করা উচিত ছিল। 80 সালে যারা এসছে সেই সময় মামাটি মানুষের সরকারও ছিল এবং যারা ছিল সেই বিষয়টা তারা সবটা বলতে পারবে। তবুও যেহেতু 45 বছর ধরে আছে, আমি জানি না মানবিক দৃষ্টিভঙ্গিতে ভারত সরকার কী সিদ্ধান্ত নেবে। আমি এবার সরাসরি গেস্টের কাছে যাব, যারা যারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন এই মুহূর্তে। কর্নেল দীপ্তাংশু চৌধুরী প্রাক্তন সেনাকর্তা, নীলাদ্রি ভট্টাচার্য আইনজীবী আমাদের সঙ্গে থাকবেন এবং দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে শুরুতেই জগন্নাথ চট্টোপাধ্যায় আপনার কাছে আসব। পাড়ায় পাড়ায় পাকিস্তানি, বোধহয় এটাই এই মুহূর্তে হেডলাইন দেওয়া উচিত। আমাদের পাড়ায় পাড়ায় পাকিস্তানিরা রয়েছে, তারা নিজের মুখে স্বীকার করছে ভোটার আইডি কার্ড আছে, আধার কার্ড আছে। তারা যখন চলে যাচ্ছে ভারত থেকে তখন আমরা এগুলো জানতে পারছি। এটা ভয়ঙ্কর অবস্থা। এরপরেও আমাদের এই উদারবাদ, আমাদের এই মুক্তমনা হয়ে না এটাও ঠিক আছে, এই নর্মালাইজ করাটা আমরা চালিয়ে যাব। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি তুলেছেন এবং রাজ্যটি যখন পশ্চিমবঙ্গ এবং তার মুখিয়া যখন তার সামনে দুধেল গায়ে ছাড়া উনি কাউকে দেখেন না এবং ভোট ব্যাংকের রাজনীতি তিনি সমানে করে চলেছেন, তখন ভারত সরকারের যে সিদ্ধান্ত এবং যে সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, দেশের গোয়েন্দা প্রধান, তারা যখন এই বিভিন্ন রাজ্যগুলির মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন, তখন স্পেশাল মেনশন ছিল পশ্চিমবঙ্গের জন্য যে আপনারা অন্ততপক্ষে পাক নাগরিকদের ধরে ফেরত পাঠানোর ব্যবস্থা করবেন। আমি আপনাদেরকে তথ্য হিসেবে যেটা জানাতে চাই সেটা হচ্ছে এখনও পর্যন্ত লং টার্ম ভিসায় এলটিভিতে পশ্চিমবঙ্গে 65 জন পাকিস্তানি নাগরিক রয়েছেন, যা রেকর্ডে রয়েছে। এর মধ্যে 55 জন কলকাতায় এবং 10 জন রেস্ট অফ বেঙ্গল, অর্থাৎ কলকাতার বাইরে অন্যত্র। কিন্তু এই 65 জনের মধ্যে মনে রাখতে হবে তখন সিএএ ছিল না, তার ফলে অনেকেই লং টার্ম ভিসা পেয়েছেন যারা ধর্মীয় উৎপীড়নের কারণে পাকিস্তান ছেড়ে এদেশে এসে পরবর্তীকালে পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছেন। আবার অনেকে আছেন হিন্দু, নির্দিষ্টভাবে পাকিস্তানি পাকিস্তানি হিন্দুরা, আবার অনেকে আছেন যারা বিবাহ সূত্রে বা অন্য কোনোভাবে আছেন। চন্দননগরের যে ঘটনাটি ঘটেছে, 1980 সালে উনি ট্যুরিস্ট ভিসায় এসেছিলেন এবং ট্যুরিস্ট ভিসা আসার পর সেই ভিসা খতম হয়ে যায় এবং তারপর থেকে তিনি ডিসঅ্যাপিয়ার করে যান, তার আর কোনো খোঁজ ছিল না। এই এখন পাকিস্তানিদের ফেরত পাঠানোর জন্য যখন খোঁজা শুরু হয়, তখন এক এক করে এন্ট্রি যারা নিয়েছিল পাকিস্তানিদের খোঁজ যখন শুরু হয়েছে, তখন কেন্দ্রীয় গোয়েন্দা এবং রাজ্য গোয়েন্দার যৌথ উদ্যোগে এই মহিলার খোঁজ পাওয়া যায় এবং তাকে কালকে ডিটেন করা হয় বা অ্যারেস্ট করা হয়। আরও যে 65 জন পাকিস্তানি রয়েছে তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে তাদের লং টার্ম ভিসাও অনেকে শেষ হয়ে গেছে এবং ঘটনাচক্রে তারা কেউ ধর্মীয় উৎপীড়নের কারণে আসেনি। তো সেই নিয়ে কী করতে হবে তা নিয়ে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের কোনো নির্দিষ্ট দিশা নেই। চিন্তা কোথায়? চিন্তা দুটি জায়গায়। এক হচ্ছে এই যে ফাতেমা বিবি, যে ট্যুরিস্ট ভিসায় আসার পর ডিসঅ্যাপিয়ার করে গেল, ভিসা শেষ হয়ে গেল, পশ্চিমবঙ্গে বসবাস করতে শুরু করলেন। এইরকম ফাতেমা বিবি আর কোথায় 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 রয়েছে? দ্বিতীয় আরও একটি বড় চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ
যদি এ রাজ্যের রাজ্য সরকার, এ রাজ্যের গোয়েন্দারা, এ রাজ্যের পুলিশ, এ রাজ্যের STF যদি সতর্কভাবে একসাথে একমুখী হয়ে কাজ না করে তাহলে সম্ভব নয়। সেটা হচ্ছে পাকিস্তানিদের ভারতবর্ষের এন্ট্রি পয়েন্ট হচ্ছে 5টি। এক হচ্ছে আকাশপথে আসলে পরে বম্বে, দিল্লি, চেন্নাই, ওয়াগা সীমান্ত দিয়ে স্থলসীমা এবং সমুদ্রপথে এলে বম্বে। তো পশ্চিমবঙ্গের কোনো এন্ট্রি এক্সিট পয়েন্ট নেই। পাকিস্তানিদের ক্ষেত্রে প্রোটোকল হলো তারা যেখানে ঢুকবেন, ঢোকার পর স্থানীয় যে FRO অফিস আছে, ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস, সেখানে গিয়ে তাদের বলতে হয়। ধরুন আমি একজন পাকিস্তানি, আমি বম্বেতে নামলাম করাচি থেকে এসে, তারপর থাকার পর বললাম আমি ট্রাইডেন্ট ওবেরয়ের থাকছি, FRO অফিসে গিয়ে বললাম আমি 7 দিন এখানে থাকবো। তারপর 7 দিন সেখানে থাকার পর আমি সোজা বম্বে মেল ধরে কলকাতায় চলে এলাম, আর কলকাতায় চলে এসে খিদিরপুরে মিলিয়ে গেলাম। এই ধরনের ঘটনা ঘটেছে কিনা বা এরকম ধরনের কত আছে, কারণ আমরা জানি যে আজ 7-8 বছর আগে গার্ডেনরি শিপ বিল্ডার্স যে GRSCর যে এস্টাবলিশমেন্ট, সেখান থেকে এক পাক নাগরিককে চরবৃত্তির জন্য কলকাতা পুলিশের STF এবং কেন্দ্রীয় গোয়েন্দারা যৌথভাবে অপারেশন চালিয়ে অ্যারেস্ট করেছিল। যতগুলি ISI অপারেটিভস এখানে অ্যারেস্ট হয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে মূল ভূমিকা ছিল পাক নাগরিকদের এদেশে নিয়ে এসে তাদের জন্য পরিচয়পত্র বানিয়ে নেওয়া। তো তার ফলে আজকে যা পরিস্থিতি, শুধু LTV তো না, ভারতবর্ষ পাকিস্তানি নাগরিকদের জন্য 16 রকমের ভিসা দেয়। তাদের মধ্যে সার্ক ভিসা আছে, ভিসা অন অ্যারাইভাল আছে, বিজনেস ভিসা আছে, ফিল্ম ভিসা আছে, জার্নালিস্ট ভিসা আছে, ট্রানজিট ভিসা আছে, মেডিকেল ভিসা আছে, কনফারেন্স ভিসা আছে, মাউন্টেনিয়ারিং এর জন্য ভিসা আছে, স্টুডেন্ট ভিসা আছে, ডিপ্লোম্যাটিক ভিসা আছে, লং টার্ম ভিসা আছে, ভিজিটার্স ভিসা আছে, গ্রুপ টুরিস্ট ভিসা আছে, পিলগ্রিম ভিসা আছে এবং গ্রুপ পিলগ্রিম ভিসা আছে। এর মধ্যে শুধুমাত্র LTV এবং মেডিকেল ভিসা তাদের জন্য ছাড় দেওয়া আছে। ডিপ্লোম্যাটিক তো ক্ষেত্রে তো তার ইমিউনিটি থাকে, বাকি সমস্ত ভিসা ক্যান্সেল হয়েছে। চিন্তার বিষয় হচ্ছে যে যেহেতু পশ্চিমবঙ্গে কোনো এন্ট্রি এক্সিট ডেজিগনেটেড পয়েন্ট নেই, এই অন্য ধরনের ভিসায় ভারতবর্ষে এসে ডিজাভিয়ার করে তারা কতজন পশ্চিমবঙ্গে বাস করছে তার তথ্য কে দেবে? ভারত সরকারের কাছে ডেটাবেস আছে, সেই ডেটাবেস রাজ্য সরকারের সঙ্গে শেয়ার করা হয়েছে, কিন্তু এই ঘোষণার পরেও এখনো পর্যন্ত কাকতালীয়ভাবে কেন্দ্রীয় গোয়েন্দা এবং রাজ্য গোয়েন্দাদের তৎপরতায় কোনোভাবে ফাতেমা বিবি ধরা পড়লেও এরকম ফাতেমা বিবি পাড়ায় পাড়ায় কতজন আছে এবং তাদের ধরে এখন ফেরত পাঠানো হবে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। যে সরকার দুধেল গাইদের সংরক্ষণ দেয় তাদের কাছে আরও এই বড় প্রশ্ন যে এই সদ্ভাব দেশের নিরাপত্তার সাথে দেশের বিদেশ নীতির প্রশ্নে তারা দেখাবে তো। এবং এটা পুলিশ কি করছে এই প্রশ্নটা থাকছে। তার কারণ পুলিশের যখন পাকিস্তানি ধরা কাজ, পুলিশ ধরতে যাচ্ছে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাসের পরিবারের সদস্যদের। পুলিশের যখন পাকিস্তানি ধরার কাজ, পুলিশ সমন পাঠাচ্ছে সাংবাদিকদেরকে। আমাকেও রাষ্ট্রীয় সমন মাঝে মধ্যে পাঠানো হয়, কিন্তু এই মুহূর্তে পুলিশের বোধহয় সবচেয়ে বড় কাজ হলো পাকিস্তানিদেরকে পশ্চিমবঙ্গ থেকে আইডেন্টিফাই করা। এবং পশ্চিমবঙ্গে পাকিস্তানিদের থেকে ভয়ঙ্কর বোধহয় হিন্দুরা ভারতবর্ষের নয়। যে পুলিশ মুর্শিদাবাদে 4 ঘন্টা হিন্দুদের বাড়ি বাঁচাতে পারে না, সে পুলিশ আজ হরগোবিন্দ দাসের পরিবারের সদস্যরা তারা সল্টলেকে আশ্রয় নিয়েছে এবং বিজেপির যারা কর্মীরা রয়েছেন তারা তাদেরকে আশ্রয় দিয়েছেন। তারা কিন্তু সিপিএমের পরিবার ছিল, সিপিএমের পরিবার। তারা সিপিএমের প্রতি ভরসা হারিয়ে এখন বিজেপির কিছু নেতা তাদেরকে আশ্রয় দিয়েছেন, সেখানে তারা নিরাপদে আছেন। সেখানে পর্যন্ত পুলিশ গেছে। বিরোধী দলের নেতারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার জন্য তারা গেছেন। এটা হচ্ছে এখন পুলিশের সবচেয়ে বড় প্রায়োরিটি। মুর্শিদাবাদের পুলিশের সবচেয়ে বড় প্রায়োরিটি লিস্টে বোধহয় 1 নম্বরে হচ্ছে পাকিস্তানি বা অনুপ্রবেশকারীদের ধরা নয়, হরগোবিন্দ দাসের বাড়ির সদস্যদেরকে ধরা। দেখুন আজ যে নাটকীয় মুহূর্তটা তৈরি হলো সল্টলেকে, দেখুন। উনি অলরেডি ননসেন্সের মতো কথা বলেন, বলে দিয়েছে যে সামনে একবার জিজ্ঞাসা করুন, সামনে একবার জিজ্ঞাসা করুন, সময় কিন্তু ওভার হয়ে গেছে। আপনাকে আমরা ওয়েলকাম করছি, আসুন আপনি একবার জিজ্ঞাসা করুন। না না, অত্যন্ত লজ্জার। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ দরজা ভেঙে দেবে, সল্টলেকের মানুষ দেখছে। হ্যাঁ, জিজ্ঞাসা করুন না। তাদের কাছে ওদের বক্তব্য এখানে হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের স্ত্রী আছে, সদ্য বিধবা 2 জন, বলছে তাদেরকে কিডন্যাপ করা হয়েছে। আরে ভাই, পুলিশকে ডাকছি তো, আসুক না, পুলিশ কথা বলুক।
দরজা ভেঙে দিল, দরজা ভেঙে দিল, এত বড় সাহস। কারণ আছে আগামী বলছে তাদের কিডন্যাপ করা হয়েছে, কি মতলব আছে? উনারা তো সবসময় অভিযোগ করছে, এই কারণ আছে, সে কিছু দেখাতে পারেনি। সোহেল্লা কারণ আছে, কারণ আছে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ যাবেন, মুর্শিদাবাদে গিয়ে এর পরিবারকে দেখার দরকার আছে, তার জন্য করেছেন। সাহেব কমপ্লেন কোথায় আপনার? আপনার কমপ্লেনটা কোথায়? কানে দুল, কানে দুল, লাল চুলটা শুধু বাকি আছে। ইউনিফর্ম কোথায়? ইউনিফর্মে আমি ঢুকতে দেবো না। আইডি কার্ড দেখান আপনি, আইডি কার্ড দেখান। গালাগালি দেওয়া হচ্ছে, দরজা ভাঙা হচ্ছে, আইডি কার্ড দেখান। সুস্থ পরিবেশ, আপনি একটা ক্যান্সার পেশেন্ট, ছবিটা তোলো আইডি কার্ডের। ক্যান্সার পেশেন্ট, মুখটা দেখান। আপনি যে আইডি কার্ড ডকুমেন্ট দেখান, আইডি কার্ড দেখি আপনার ভাই করে লাগবে আপনাকে আমার ফটো নাও। উনি কটার সময় এসেছে সেটা নোট করবে, আর এখানে সিসিটিভি রেকর্ড কটার সময় এসেছে সেটা নোট আছে। কোনো পুলিশ আসতে পারে। আপনি যে আইও সেটা দেখান। আপনি ইউনিফর্মে নেই কেন? কি করবো, ছবি নেবো না? আরে ছেড়ে দাও, পরে আমি কি করবো? আপনি শুনেন না, আমি ওনাকে চিনি না, আপনাকে চিনি। যদি আপনার জিজ্ঞাসাবাদ থাকে আপনি চলুন, আপনার সাথে লেডি কনস্টেবল চলুন, আপনার জিজ্ঞাসাবাদ থাকলে আপনি চলুন। আসুন, আপনার আইডি কার্ড দেখান। ম্যাডাম সরি, আপনি জানেন ম্যাডাম সরি, আইডি কার্ড আনেন না, আসতে হবে না। নেই কেন? না, ওইসব মোবাইলে কিছু সফট কপি দেখবো না। কি সিসি? আপনি ড্রেস ট্রেস করে আসুন না, সেজে গুজে আসুন, আসুন, রেডি হয়ে আসুন। আমাদের এখানে ভাঙচুর হয়ে গেছে না, মহিলাদের ওপরে পুরুষেরা অত্যাচার করে গেছে আগে, তারপরে এখন দেখাতে এসেছেন মহিলা কনস্টেবল। এখন মহিলা কনস্টেবল দেখাতে এলে আমরা দেখবো না, এখন মহিলা কনস্টেবল দেখবো না। খালি অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কাজ চলছে পশ্চিমবঙ্গের বুকে। আরে আপনি আসুন না, আমি তো এতক্ষণ জিনিসটা নিয়ে মিটিং। তিনজন চলুন, আসুন। শঙ্কর বাবু যাবেন, ম্যাডাম যাবেন, আসুন। বেশি লোক যাবেন না। মুর্শিদাবাদে খুন হওয়া হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যে বাড়ির লোক, তারা সল্টলেকের একটি জায়গায় এসে থাকছিলেন এবং এই মুহূর্তে বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ, কিছুক্ষণ আগেই পুলিশ এসে তাদের বাড়ির দরজা ভাঙচুর করে এবং এই মুহূর্তে বিজেপির তরুণজ্যোতি তিওয়ারি, সজল ঘোষ তারা এই মুহূর্তে এসছেন। দরজা ভাঙার অভিযোগ রয়েছে এবং দরজায় ভাঙারও চিহ্ন রয়েছে। একটু ছবিটা দেখাই। এই মুহূর্তে ছবিটা যেটা উঠে আসে, দরজার একাংশ এই মুহূর্তে ভাঙা হয়েছে। আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা। দীপাঞ্জন চক্রবর্তী, এটা প্রায়োরিটি হতে পারে না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় পুলিশ মন্ত্রী, তিনি হয়তো পুলিশকে নিজের দলীয় কর্মী হিসাবে ব্যবহার করতে পারেন, কিন্তু যখন দেশ যুদ্ধে যাবে, যখন পাকিস্তানের সাথে আমাদের এরকম একটা সেন্সিটিভ অবস্থা, যখন পাকিস্তানে হামাসের জঙ্গিরা তারা পাকিস্তানি জঙ্গিদেরকে নিয়ে বাংলাদেশে মিটিং করছে, যখন বাংলাদেশের সাথে আমাদের কাঁটা তার নেই অনেক জায়গায়, সেই সময় এটা পুলিশের প্রায়োরিটি হতে পারে না। হরগোবিন্দ দাসের বাড়িতে তারা খোঁজাখুঁজি শুরু করছে, যে হরগোবিন্দ দাসের বাড়িতে 4 ঘন্টা পুলিশ আসতে পারেনি বলে হিন্দু এই ভদ্রলোক মারা গেলেন। পুলিশের প্রায়োরিটি এই মুহূর্তে হয়তো সাংবাদিকদেরকে সমন ইস্যু করা, পুলিশের প্রায়োরিটি এই মুহূর্তে হয়তো বিরোধী দলগুলোকে এই মুহূর্তে থানায় বসিয়ে রাখা, আর পুলিশের প্রায়োরিটি পাকিস্তানিদেরকে এই মুহূর্তে খুঁজে খুঁজে আইডেন্টিফাই করে একটা রিপোর্ট সাবমিট করা নয়। দীপাঞ্জন চক্রবর্তী, আই হোপ, হ্যাঁ ময়ূক, আমি আশা করবো অন্তত 4 থেকে 5 মিনিট আমি সবাইকেই আলাদা আলাদা করে টাইম দিচ্ছি। খুব গুরুত্বপূর্ণ কথা। দেখো, এই যে বারবার সারা ভারত থেকে উঠছে না যে পাকিস্তানের বিরুদ্ধে ভারত এখনো কেন যুদ্ধ করছে না, যেটা আমরা সবসময় বলি, যুদ্ধ ওয়ার ইজ 90% ওয়েটিং অ্যান্ড 10% ফাইটিং। এই ওয়েটিং এর টাইমটা কিন্তু বসে থাকার, ওয়েটিং এর টাইমে স্ট্র্যাটেজি ঠিক করা হয়, কোথায় যুদ্ধ করা হবে, ম্যাক্সিমাম ইম্প্যাক্ট কি হবে, ইত্যাদি ইত্যাদি। এবং দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক, শত্রু দেশের ওদের পায়ের তলার মাটি উড়িয়ে দাও, যেটা কিন্তু খুব সুচারুভাবে হচ্ছে। পাকিস্তানের 4টে প্রভিন্সে কিন্তু আগুন লেগে গেছে, বালুচিস্তান, ওয়াজিরিস্তান, পাক অকুপাইড কাশ্মীর, খাইবার পাখতুনখোয়া। পাকিস্তানের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হচ্ছে, বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে ভারতের যোগসূত্র তৈরি হচ্ছে। তো এই কাজটা দুর্দান্ত করছে ভারত সরকার। দ্বিতীয়, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধে যাওয়ার আগে, সেটা হচ্ছে দেশের মাটিতে আমার ঘরের মাটিটাকে আমি সুরক্ষিত রাখতে পারছি কিনা।
সেখানে তথ্যহীন ভাষায় বলি আমি তোমাদের চ্যানেলে যে যদি ভারত সরকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 355 বা 356 জারি না করে, যুদ্ধ যদি লাগে, এই পশ্চিমবঙ্গ সব থেকে বড় বিপজ্জনক কারণ হয়ে দাঁড়াবে রাষ্ট্রীয় সুরক্ষার জন্য। আজকে তোমরা একটা ফতিমা বিবি দেখাচ্ছ, একটা আজাদ, হাজার হাজার ঢুকে রয়েছে পশ্চিমবঙ্গে, এরকম কয়েকশো গুলশান কলোনি রয়েছে পশ্চিমবঙ্গে। এই স্লিপার সেল দেখো, পাকিস্তানের অনেক কিছু নেই, কিন্তু একটা জিনিস আছে যে ওদের মধ্যে ওখানে স্লিপার সেল নেই, খুবই খাটলো খুব কম সংখ্যক। ভারতবর্ষের একটা জিনিস আছে যেটা পাকিস্তানের নেই, সেটা ভারতবর্ষের ভেতরে হাজার হাজার স্লিপার সেল। ভারতবর্ষের অনেক কিছু আছে, একটা জিনিস নেই, সেটা পাকিস্তানে আছে, পাকিস্তানের টেরোরিস্ট রয়েছে, আমাদের এখানে টেরোরিস্ট নেই। এই যে পশ্চিমবঙ্গের মধ্যে যে হাজার হাজার স্লিপার সেল, যারা কিন্তু নমুনা দেখিয়েছে, এই ওয়াকফ বিলের নাম করে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোক এক ইশারায় মুর্শিদাবাদ কলকাতাকে অচল করে দিয়েছিল, এবং দেখেছো 3 জনের প্রাণ গেছে। 355 ধারা 56 ধারা জারি না করলে পশ্চিমবঙ্গকে স্যানিটাইজ করা যাবে না। হাজার হাজার পাকিস্তানি, রোহিঙ্গা, বাংলাদেশি বসে আছে, এবং মুখ্যমন্ত্রী, তার প্রশাসন এবং পুলিশ, আমি ব্যক্তি হিসাবে, প্রাক্তন ইন্টেলিজেন্স অফিসার হিসাবে আমার 1% ভক্তি নেই, শ্রদ্ধা নেই, ভরসা নেই। এই মুখ্যমন্ত্রী যখন বাংলাদেশ থেকে আল কায়দার জসিমউদ্দিন রহমানি তাকে আহ্বান জানায় খিলাফত শাসনে যোগদান করতে, 7 মাস ধরে একটা শব্দ বার করেনি। আমি বারবার তোমার চ্যানেল থেকে চ্যালেঞ্জ করেছিলাম, কারণ সে সাহস নেই, ওনার দায়বদ্ধতা সংবিধানে নেই, ওনার দায়বদ্ধতা পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য নয়, ওনার দায়বদ্ধতা রয়েছে জসিমউদ্দিন রহমানির মতো মানুষদের জন্য। তার জন্য একটা নিন্দা বাক্য অব্দি এখন অব্দি তৃণমূলের কোনো লেভেল থেকে আসে। সেখানে এই দলদাস পুলিশ, তুমি বিশ্বাস করো যদি যুদ্ধ লাগে তার আগে এখান থেকে খুঁজে বার করবে পাকিস্তানিদের, এখান থেকে রোহিঙ্গাদের খুঁজে বার করবে, স্লিপার সেলকে খুঁজে বার করবে। এখনো যদি কেন্দ্রীয় সরকার না করতে পারে, আমি আবার বলছি এই পশ্চিমবঙ্গ কিন্তু আরেকটা গাধা স্ট্রিট। আমি দীপাঞ্জন চক্রবর্তী আপনাকে একটু থামাচ্ছি, তার কারণ কেন্দ্রীয় সরকার ভাবনা চিন্তা বা রিপোর্ট এই সমস্ত কিছু কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে। তার কারণ আজকে রিপাবলিক বাংলা সর্বপ্রথম দুপুর 1টার সময় যে খবর ব্রেক করেছিল, আমি আরেকবার সেই খবর প্রাইম টাইমে বাংলার মানুষকে দেওয়ার জন্য বলব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যে রিপোর্ট পাঠানো হয়েছে মুর্শিদাবাদ নিয়ে, সেখানে কিন্তু 1 থেকে 5 রেকমেন্ডেশন, যে রেকমেন্ডেশন আছে সে রেকমেন্ডেশনের মধ্যে কেন্দ্রীয় শাসন, প্রয়োজনে কেন্দ্রীয় শাসনের কথা, 356 ধারা, আপনি তো 355 বলছেন, রাজ্যপাল এটাও বলছেন যে 356 ধারা লাগু করবার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেইটাও ভাবনা চিন্তা যাতে থাকে। অর্থাৎ 356 বা 355 যদি কোনো প্ল্যানিং থাকে, তার পাশাপাশি সাংঘাতিক যে রেকমেন্ডেশন মাননীয় রাজ্যপালের থেকে আনা হয়েছে তা হলো পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদাতে পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প। আমি বারবার একটাই কথা বলছি, পুলিশ যদি পুলিশের কাজটা না করে, পুলিশ যদি মনে করে যে পুলিশের এই মুহূর্তে প্রায়োরিটি হলো বিরোধীদের এই মুহূর্তে কোন বাড়িতে যাচ্ছে বিরোধীরা, এই মুহূর্তে কার সাথে বসে আছে, এই সমস্ত জিনিস নিয়ে পুলিশকে যদি বেশি করে এনগেজ রাখা হয়, পুলিশকে যদি এনগেজ রাখা হয় যে এই মুহূর্তে রিপাবলিক বাংলা কি করছে, রিপাবলিক বাংলায় ময়ূক বাঁদিকে হাঁটলো, রিপাবলিক বাংলায় ময়ূক ডান দিকে হাঁটলো, পুলিশকে এখন এই কাজ দেওয়া হচ্ছে। পুলিশকে হরগোবিন্দ দাসের পরিবারকে আলাদা করে তুলে নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভাতে সেখানে নিয়ে আসার অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে বলে বিরোধীরা বলছেন। এগুলো পুলিশের কাজ নয়। পুলিশকে পুলিশিংটা করতে দিন। পশ্চিমবঙ্গের পুলিশ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে ভালনারেবল পরিস্থিতি, সেই ভালনারেবল পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটা সামলাতে পারে। সেটা কি সামলাবে? কর্নেল দীপ্তাংশু এই মুহূর্তে রয়েছেন। দীপ্তাংশু চৌধুরী, খুব স্পেসিফিক্যালি আমাদের রাজ্যে আমরা সব কিছু নর্মালাইজ করে দিচ্ছি। দেখুন, দুর্নীতি নর্মালাইজ হয়ে গেছে। আমরা জানি যে আচ্ছা কয়লা চুরি হয়েছে আর একটু ওকে ঠিক আছে, চাকরি চুরি হয়েছে ও তারা রাস্তায় বসবে, আচ্ছা এখন শিক্ষকেরাও রাস্তা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা কোনো মেডিকেল কলেজে এখন কোনো ডাক্তার ধর্ষিতা হয়ে খুন হয়েছে, আচ্ছা ঠিক আছে, অভয়ার ক্ষেত্রেও তো হয়েছিল। আমরা সব নর্মালাইজ করে দিচ্ছি। এই পাকিস্তানিরা পাড়ায় পাড়ায় ঘুরছে এবং পুলিশের যে ভূমিকা সেইটা নিয়ে আমরা কথা বলছি না এই মুহূর্তে, সেটা নিয়ে বেশি করে কথা বলা উচিত। কর্নেল ময়ূক, পেহেলগাঁওয়ে 22 তারিখে আড়াইটের পর যারা ঢুকেছিল এবং আমাদের ভারতীয় যারা পর্যটক, আমাদের ভারতীয় এই জমির ওপর যাদের রক্ত ভিজে গেল, তাদের কোনো রাজনৈতিক লেভেল দেখে গুলি চালানো হয়নি। তারা দেখেনি যে কে কোন রাজনৈতিক ব্যক্তি কোন রাজনীতির সঙ্গে যুক্ত। টেররিস্ট জঙ্গি যখন ঢোকে, জঙ্গিরা যখন আসে,
তাদের যে নাশকতার ছক সেই ছক দিয়ে চলে এবং তাদের হ্যান্ডলার যেরমভাবে কাজ শিখিয়ে দিয়ে পাঠানো হচ্ছে তারা সেই কাজই করে। তো এইখানে আমরা যদি ব্লেম গেমের মধ্যে পড়ে যাই, একটা রাজনৈতিক দল আর একটা রাজনীতি, অথবা এই রাজ্য কেন্দ্রের মধ্যে যে কচকচানি তার মধ্যে মরে যাচ্ছে সাধারণ মানুষ, আপনি এবং আমি এবং আপনার দর্শক যারা সারা দেখছে, আমরা মরে যাচ্ছি। কিন্তু রাজনীতির যারা লিডার তারাও থাকছে, রাজনীতির রাজ্যের যারা শাসন এবং কেন্দ্রের শাসনকর্তা তাদের গায়ে কিন্তু দাগটা পড়ছে না, পড়ছে কাদের? সাধারণ মানুষ। এই একইভাবে আমরা জানি যে পর্যটকরা যে অবস্থা হয়েছে, আপনি যেটা ঠিকভাবে বললেন, এইখানে আমাদের কাছে ইতিমধ্যে খবর আছে আনসারুল্লাহ বাংলার টিম ABTর কিছু লোক অলরেডি পশ্চিমবাংলায় ঢুকে গেছে। এটা আমি আপনার আজকে স্টুডিওয়ে বলে যাচ্ছি এবং নিশ্চিতভাবে গোয়েন্দা সংস্থা যারা যারা তাদের কাছে খবর আছে। এবং তার সঙ্গে আমরা জানি যে বাংলাদেশের 5ই আগস্টের পর যে অবস্থা এবং এই বিগত 9 মাসে যা অবস্থান হয়েছে এবং ISIর যে সক্রিয়তা বাংলাদেশে, এবং ওখানকার যে সিলেটে কমান্ডো স্কুল আছে ওখানে একটা অফিস খুলে দেওয়া হয়েছে এই ISI অফিসারদের জন্য, এবং ISIর একটা টুকরি চট্টগ্রামে এই রোহিঙ্গা এবং ABTদের ট্রেনিং দেওয়া হয়েছে এই বিগত 9 মাসে, এবং তাদের কিছু এজেন্ট, এটা পোক্তা খবর না, শোনা খবর, সেই এজেন্টও থাকতে পারে এই পশ্চিমবাংলায়। এরা যদি এই সময়ে আর একটা পর্যটক, এখন যেহেতু নর্দার্ন এবং ওয়েস্টার্ন কমান্ড, উত্তর এবং পশ্চিমে আইবল টু আইবল কন্ট্যাক্ট, নেভি অফ অ্যালার্ট, এয়ারফোর্সের অফ অ্যালার্ট, সেই জায়গায় যদি নজর ঘোরাবার জন্য আর একটা নাশকতার ছক যদি পশ্চিমবাংলা অথবা এই পূর্বাঞ্চল 7 সিস্টারে কোথাও যদি হয়, এই পর্যটন কেন্দ্রে এখন ছুটি পড়ছে, মে মাসে লোক ঘুরতে যাবে, এর দায়িত্ব কে নেবে? এটা কোনো রাজনৈতিক দল নেবে? বাংলাদেশে ইউনুসের অন্যতম অ্যাডভাইজার বলেছে যদি পাকিস্তান হামলা করে ভারত তাহলে আমাদের 7 সিস্টার নিয়ে ভাবনা চিন্তা করার সময় এসেছে। এটা বলেছে একদম স্পেসিফিক্যালি অন রেকর্ড। আমি কর্নেল দীপ্তাংশু আপনার কাছে আবার আসবো। একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে নিতে হচ্ছে এবং ব্রেকিং নিউজটা অত্যন্ত সিরিয়াস, কারণ আমার মনে হয় পুলিশ, মিলিটারি, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার দেখে সন্ত্রাসবাদীরা হামলা চালাবে না। এই আজাদ মল্লিক কি সর্বনাশটা নিয়ে করে গেছে বিরাটিতে বসে পাকিস্তানি আজাদ মল্লিকের সঙ্গে হাওয়ালা যোগ, কিছু টাকার জন্য যারা দেশকে বিক্রি করেছেন। পাকিস্তানি আজাদ মল্লিকের ভুয়ো পাসপোর্ট এবং প্যান কার্ডের যে বিজনেস ছিল, 1.5 লক্ষ টাকা করে এক একটা প্যান কার্ড বানানোর জন্য সে নিত। হাওয়ালার মাধ্যমে পাকিস্তানে টাকা পাঠাতো আজাদ, অনুপ্রবেশকারীদের প্যান কার্ড তৈরি করে দিত আজাদ। বিরাটির বাড়িতে বসে একটি প্যান কার্ড তৈরিতে আজাদ নিত 1.5 লক্ষ টাকা, সূত্রের খবর। এই সেই বাড়ি, এটি পাকিস্তানে নয়, এটা করাচিতে, রাওয়ালপিন্ডিতে বা এটি চট্টগ্রাম, ঢাকাতে নয়, এটা আপনার শহর কলকাতার একেবারে লাগোয়া বিরাটিতে। দমদম বিমানবন্দর থেকে 5 মিনিটের দূরত্ব, পেট্রাপোল বর্ডার থেকে 2 ঘন্টার দূরত্বে এই বিরাটিতে একজন পাকিস্তানি বসে যে দায়িত্ব নিয়ে যে কাজটা, যে সর্বনাশটা করেছেন, গোটা দেশ হয়তো এই মুহূর্তে তার খেসারত দেবে। কর্নেল দীপ্তাংশু, আবারও বলছি, এই মুহূর্তে এটাই বোধহয় সময় এক হয়ে এই পাকিস্তানি যারা রয়েছে, দেখুন আমি আপনি যে কথাগুলো বলছেন আমার ভয় লাগছে। এই পাকিস্তানিরা, এই আজাদ মল্লিক, সবাই হয়তো রাহাত ফাতে আলী খান নয় যে গান গাইবে, সবাই হয়তো ইমরান খান নয় যে ক্রিকেট খেলবে। এই আজাদ মল্লিকের সাথে যে হাফিজ সঈদের সম্পর্ক নেই, লস্করে তৈবা বা আনসারুল্লাহ বাংলার সম্পর্ক নেই, কে গ্যারান্টি দিচ্ছে? আমরা এত উদার হচ্ছি কি করে? ময়ূক, অলরেডি আমরা ইতিমধ্যে যে আপনি খবরটা দেখালেন, 2-2.5 কোটির ওপর গোয়েন্দা সংস্থায় যে টাকা হাওয়ালায় ট্রান্সফার হয়েছে, এই এত টাকা খুব কম সময়ের মধ্যে এই যে বিরাটিতে যার কথা বলছেন সে কিন্তু হাওয়ালায় ট্রান্সফার করেছে, এবং তার থেকে বেশি এটা আমাদের সামনে এসেছে। এবং যদি আমাদের ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার মধ্যে বসে এরকম একজন লোক থাকে, আর এবং কি নিয়ে করছে, সেন্সিটিভ পাসপোর্ট নিয়ে, এইটা নিয়ে মানে কত বড় একটা কিছু হতে পারে। আমরা হয়তো যারা রোজ এই যুদ্ধের জিগির তুলে দিচ্ছি, টিভির সামনে T20 ম্যাচ দেখার জন্যে ইন্ডিয়া পাকিস্তান বলে দেখতে চাইছি, তারা যে এই ভারতের মধ্যে যারা আছে, যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং এটার রিপারকেশন কত দূর যেতে পারে, এটা আমার মনে হয় অনেকের আইডিয়া নেই। এই পাসপোর্ট যদি ময়ূক কারোর হাতে, এমন লোকের হাতে চলে আসে, তাকে আর
বর্ডার ক্রস করে আসতে হবে না, সেই ভিসা নিয়ে পাসপোর্ট নিয়ে ভারতে এসে এবং আমরা অস্থির হয়ে যাচ্ছি কর্নেল যে ঠিক কটার সময় ভারত সরকার যুদ্ধটা ঘোষণা করবে, ঠিক কটার সময় আমরা লাইভ দেখতে পারবো যুদ্ধটা হচ্ছে। প্রবলেমটা হচ্ছে, আমি দর্শকদের বলছি, প্রবলেমটা হচ্ছে যুদ্ধ এভাবে লড়া হয় না। একদম আমরা ভোটিং করব, জবাব চাই বাংলাতে ভোটিং হবে, জবাব চাই বাংলায় ফোন লাইন ওপেন হবে, 90% মানুষ বলছেন এই রাত 9:50 ময়ূক যুদ্ধ শুরু হবে, ঘোষণা করে দিতে হবে। এরকমভাবে যুদ্ধ হয় না। যুদ্ধ করার আগে অনেকগুলো স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করতে হয়, তার মধ্যে মূল যে ইনভেস্টমেন্টটা হলো আমার ঘর সুরক্ষিত তো, আমরা নিজেরা সুরক্ষিত তো। যখন আমরা পাকিস্তানে যুদ্ধ লড়তে যাচ্ছি তখন আমাদের পশ্চিমবঙ্গে আমাদের কাঁটাতারহীন বর্ডার দিয়ে পাকিস্তানিরা ঢুকে পড়ছে না তো, আরেকটা টেরর অ্যাটাক করার প্ল্যান করছে না তো, এই পশ্চিমবঙ্গ থেকে গোটা দেশে ছড়িয়ে পড়ছে না তো, তাদের স্লিপার সেলগুলো নয় তো। নীলাদ্রি ভট্টাচার্য অনেকগুলো জিনিস ভেবে তারপর যুদ্ধে নামতে হয়। কিন্তু আমার চিন্তা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশকে নিয়ে, পশ্চিমবঙ্গের পুলিশ বা তৃণমূল কংগ্রেসকে নিয়ে। তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বিরাটিতে এত বড় কাজ হচ্ছে বা চন্দননগরে যে একজন পাকিস্তানি রয়েছে এটা জানতেন না? পাড়ায় পাড়ায় পাকিস্তানি কোনো প্রকল্প তো চলছে না, এটা দায়িত্ব নিতে হবে আপনাদেরকে। না না ময়ূক, শোনো, এই যে ইনসিডেন্টটা হয়েছে, যেটা বলছো যে পেহেলগাম ইনসিডেন্টের পরে পুরো দেশ ইজ বিহাইন্ড প্রাইম মিনিস্টার মোদি, সে তৃণমূল হোক, সে কংগ্রেস হোক, সে বিজেপি হোক, ইট ইজ ইমেটেরিয়াল। কিন্তু স্যাররা যেটা বললেন, বেঙ্গল ইজ অলরেডি একটা খুব ভালনারেবল পজিশনে, কারণ বেঙ্গলের সঙ্গে আমাদের আনফেন্সড বর্ডার রয়েছে বাংলাদেশের সঙ্গে। কত? আর যেটা আরো যেটা ডেঞ্জারাস অনেকখানি রয়েছে। আমি বলে দিচ্ছি 150 কিলোমিটারের ওপরে, 150 কিলোমিটার জমি আপনারা দিতে পারবেন? আজ রাতের মধ্যে জমিটা দিতে পারবেন? শোনো, ওটা জমি যেদিন দরকার হবে সেদিন নিয়ে নেবে সরকার। আরে জমি দরকার হবে নিয়ে নেবে মানে এটা আপনারা অ্যানাউন্স করুন না, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিন না। না না ময়ূক, আরো ভয়ঙ্কর নীলাদ্রিদা, আমি আজকে চিৎকার করতে পারবো না, তার কারণ আমারও গলা ক্র্যাক। আপনিও খুব সাধারণত চিৎকার করে কথা বলেন না, কিন্তু আমি একটা কথা আপনাকে বলছি, খুব শান্তভাবে বলছি। নীলাদ্রিদা, আমরা যাদের সাথে যুদ্ধে যাচ্ছি না তাদের সাথে আমাদের 1 কিলোমিটারও কোনো আনফেন্সড বর্ডার নেই। আমাদের অত্যাধুনিক ডিভাইস লাগানো আছে ওয়েস্টার্ন ফ্রন্টে, আর আমরা যাদের পাশে এই মুহূর্তে বসে আছি, বাংলাদেশ 150 কিলোমিটার আনফেন্সড বর্ডার, নদী আছে, নালা আছে, এবং তার থেকেও বড় কথা রাজনৈতিকভাবে বিভিন্ন জায়গাতে মদত আছে। নীলাদ্রিদা, এইটা রাজনীতি করার সময় নয়। তৃণমূল কংগ্রেস দরকার হলে একটা পার্টি ক্লাস করুক, একটা সেমিনার করুক নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমি ময়ূক, আই এগ্রি উইথ ইউ কমপ্লিটলি, এটা রাজনীতি করার সময় নয়। কিন্তু যেটা আমি বলতে চাইছি, যেটা তোমার চ্যানেলে দেখলাম, আমাদের পাবলিক জিনিসটাকে না অনেক চেঞ্জ করতে হবে। এই যে লোকটা আজকে বিরাটিতে ধরা পড়লো, ওর মালিক মানে বাড়িওয়ালা বলছে পুলিশকে দিয়েছি কিনা মনে নেই, সেটা নয়। আমাদের সিটিজেন অফ দি কান্ট্রি খুব ক্লিয়ার হয়ে, খুব সিকিউরিটি কনসিয়াস হয়ে জিনিসটাকে দেখতে হবে, কারণ এটা তো ফ্যাক্ট যে স্লিপার সেল আছে, স্লিপার সেল বেঙ্গলে আছে। আচ্ছা, দীপাঞ্জন চক্রবর্তী হাত তুলছেন, ইন্ডিয়াতে আছে, দীপাঞ্জন চক্রবর্তী হাত তুলছেন, দীপাঞ্জন চক্রবর্তী। কিন্তু এর জন্য আমাদের কাউন্টার ইন্টেলিজেন্স অফ আইবি এন্ড র শুড অলসো টেক কেয়ার। ওরা ইম্পোর্ট করতে পুলিশকে উইল টেক কেয়ার। লাস্ট 50 সেকেন্ড। পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে জমি নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছিল, আমি ছেড়ে দিলাম। নীলাদ্রি বাবু যদি তৃণমূল সমর্থক হন, আপনাকে মমতা ব্যানার্জিকে দিয়ে বলাতে হবে না জসিমউদ্দিন রহমানি টেরোরিস্ট। আপনি অনুমতিটা এনে নিতে পারবেন যে আপনি বলতে পারবেন টিভি চ্যানেলে জসিমউদ্দিন রহমানি টেরোরিস্ট? পারবেন না, আপনাকে অনুমতি দেবে না। আর এই জায়গাটাতেই রয়েছে বিপদ রাষ্ট্রীয় সুরক্ষা। কেউ টেররিস্ট কিনা স্যার, কেউ টেররিস্ট কিনা খালি অ্যারেস্ট করলে সেটা প্রুভ হয় না, সেটা কোর্টে প্রুভ হয়ে যেতে হবে। খালি আপনি বলে দিলেন টেররিস্ট সার্টিফাইড যাবজ্জীবন জেল। আনসারুল্লাহ বাংলা টিমের বাংলাদেশ যাবে না। আমি কেয়ারফুলি শুনেছি, খুব ঠান্ডা মাথায় শুনেছি। হ্যাঁ, যদি সে টেররিস্ট হয়, আপনার দিদি বা পিসি উনিও মানছেন না। আর এইখানেই যোগসূত্রটা, এইখানেই সমস্যা। একদম আমি দুজনকে থামাচ্ছি। জগন্নাথ চ্যাটার্জি। দীপাঞ্জন দা, আপনি তো বাংলাদেশের বিষয় তুলছেন, আমি ঘরোয়া বিষয় তুলছি। এই যে জনাব ফিরাদ সুহরাওয়ার্দী হাকিম 3টি উক্তি করেছেন, নিজের বিধানসভা কেন্দ্রকে মিনি পাকিস্তান বলেছেন, দাওয়াতে ইসলাম দিয়েছেন, 46-এ সুহরাওয়ার্দীও দেয়নি দাওয়াতে ইসলামের কথা। আজকে 2025-এর কলকাতার মেয়র বলছে দাওয়াতে ইসলাম, আর বলছেন যে সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হব, শরিয়া চালু করব। আমি এই নীলাদ্রি বাবুকে বলতে চাই, এই 3টি কথা বলে, এই 3টি কথার ক্রিটিসিজম তিনি করতে পারবেন?
নীলাদ্রি বাবুকে বলতে পারো কলকাতার মেয়র হিসেবে একথা তিনি বলতে পারেন না, একথা বলতে পারবেন? আপনারা ইন্টারনালি যদি হিন্দু মুসলিম করতে থাকেন, আপনারা বাইরের শত্রুর সঙ্গে লড়বেন কি করে? নিজের মধ্যে লড়াই করতে থাকেন। আরে ফিরাদ হাকিমের দাওয়াতে ইসলামের সমালোচনা করতে পারবেন কি? পরিষ্কারভাবে বলুন সেটা। সিটিজেন অফ ইন্ডিয়া, যেরকম আপনিও সিটিজেন, আমিও সিটিজেন, ময়ূকও সিটিজেন। এবং নিজেদের মধ্যে লড়াই করার সময়ও নেই। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি, নীলাদ্রিদা তাদের প্রত্যেকেরই কিন্তু এই মুহূর্তে একটা চিন্তা হচ্ছে। সেই চিন্তাটা আপনারা প্লিজ দূর করুন। গোটা দেশ কিন্তু অ্যাকশন মোডে চলে গেছে। আমাদের পশ্চিমবঙ্গে কত পাকিস্তানি এই মুহূর্তে লুকিয়ে আছে, কত রোহিঙ্গা এই মুহূর্তে বসতি করে তারা ঘাপটি মেরে আছে, তাদের কতগুলো আধার কার্ড, প্যান কার্ড হয়েছে, ভোটার আইডি কার্ড কতজন পাকিস্তানি এবং বাংলাদেশি রয়েছে, আদৌ হয়েছে কিনা এটা নিয়ে আমরা জানতে চাই, জবাব চাই। তার কারণ একজন পাকিস্তানি সে গর্বের সাথে বলছে আমি ভোট দিয়েছি ভারতবর্ষে, এটা কাজের কথা না। বাংলাদেশিরা সত্যি যদি আমাদের পশ্চিমবঙ্গে কে মুখ্যমন্ত্রী হবে, কে বিরোধী দলনেতা হবে সেটা নিয়ন্ত্রণ করে দেয়, এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না। এবং আবারও বলছি, যুদ্ধে যাওয়াটা টেলিভিশনে বসে সিদ্ধান্ত নেওয়া যায় না। কখন দর্শকের মনে হচ্ছে যে যুদ্ধে যাক এবার সরকার, সেটা হয় না। যুদ্ধে যাওয়ার আগে এগুলো নির্ধারণ করে নিতে হয়। আমাদের ঘর সুরক্ষিত তো? এই প্রশ্নটা দিয়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরে আসছে একটা ব্রেকিং নিউজ নিয়ে, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।